প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ম্যাথমেটিক্স ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার প্রগমন ও ধারা নিয়ে আলোচনা রাখব। এই চ্যাপ্টারটি খুবই সহজ এবং তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পাঠ্যসূচি অনুযায়ী প্রগমন ও ধারা অধ্যায়টিকে আমি 3টা সেশনে বিভক্ত করছি। আজকে আমরা এটা প্রথম সেশনে আলোচনা করব এবং এর একই ধারাবাহিকতায় আমাদের আরো 2টা সেশন থাকবে। যদি তোমরা এই 3টা সেশনে ভালোভাবে অংশগ্রহণ করো এবং সেই নির্দেশ অনুযায়ী কাজগুলি করো, তাহলে অবশ্যই তোমরা চ্যাপ্টারটি খুব সহজে তোমাদের আয়ত্তে আনতে পারবে। চলো শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টারের যে সমস্ত বিষয়গুলো আলোচনা রাখবো তার মধ্যে উল্লেখযোগ্য অনুক্রম ও প্রগমন এর সংজ্ঞা আমরা শিখব এবং তা ব্যাখ্যা করব। বিভিন্ন প্রকার ধারা, সসীম ধারা, অসীম ধারা কি এবং এগুলো কিভাবে গঠন করা হয় তা আমরা জানবো। সমান্তর প্রগমন ধারা ও গুণোত্তর প্রগমন ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব এবং সর্বশেষ যেটা থাকবে, আমাদের এই ধারার উপরে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা গণিতের একটি খেলা খেলতে চাই। দেখো, আমরা এখানে কয়েকটা সংখ্যা বা পদ দেখতে পাচ্ছি, যেমন 2, 4, 6, 8। তার পরেরটা কি হবে? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারছি, যেহেতু প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের 2 করে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং 8 তার পরের পদটি হবে অবশ্যই 10। একইভাবে দেখো, আমরা আরেকটা ধারা লিখছি 1, 3, 5, 7। এটা আমরা বুঝতে পারছি বিজোড় সংখ্যাগুলি চলছে, তাহলে 5 এর পরে যদি 7 হয়েছে, ঠিক 7 এর পরে হবে 9। একইভাবে আমরা আরেকটা ধারা দেখতে পাচ্ছি 1, 4, 7, 10। অর্থাৎ প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ হতে 3 করে বেশি, তাহলে 10 এর পরবর্তী পদটি হবে 13। আমরা যদি আরেকটু সামনে দেখি, এই ধারাটি দেখছি একটু ব্যতিক্রম। প্রথমটি 1, তারপরটি 1, তারপরটি আবার 2, তারপরটি 3। এখন মনে একটা ধারা বোঝা যাচ্ছে। দেখো, প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী 2টা পদের সমষ্টি। অর্থাৎ এখানে যে 2, তৃতীয় নম্বর পদ, তার আগের প্রথম ও দ্বিতীয় পদের সমষ্টি হয়েছে 2। চতুর্থ পদটি দেখো, দ্বিতীয় এবং তৃতীয় পদের সমষ্টি, অর্থাৎ 1 আর 2 যোগ করে হচ্ছে 3। ঠিক 2 আর 3 যোগ করে হচ্ছে 5, তাহলে 5 আর 3 এই 2টা পদ যোগ করে কত হবে? 8। ঠিক এটাকে বলা হয় ফিবোনাক্সি রাশিমালা। এবারে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 1, 2, 4, 8, অর্থাৎ প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ। অর্থাৎ এই যে 4, তার আগের পদে 2 আছে, তার দ্বিগুণ। এই যে আমরা 8 দেখতে পাচ্ছি, তার আগের পদটি 4, তার দ্বিগুণ। তাহলে 8 এর পরবর্তী পদটি কত হবে? তার দ্বিগুণ করলে 16। আরেকটা ধারা আমরা এখানে কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3, 9, 27, 81। অর্থাৎ প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের 3 গুণ। তাহলে পরবর্তী পদটি কত হবে? 243। অর্থাৎ এই যে আমরা অনেকগুলি পদ বা সংখ্যা এখানে যে লিখলাম এবং দেখো ক্রম অনুযায়ী আমরা এগুলোকে সাজালাম, একটা নিয়ম অনুযায়ী এগুলোকে আমরা সাজিয়েছি। নিয়মটা কি? আমরা ক্রম অনুযায়ী সাজিয়েছি। এই যেভাবে যদি সাজানো হয়, তাহলে তাদেরকে বলা হয় অনুক্রম। অনুক্রমগুলোকে যদি আমরা কমার পরিবর্তে যোগ চিহ্ন আকারে সাজাই, তাহলে সেটাকে বলা হবে ধারা। যে ধারাটির আমরা শেষ পদ দেখতে পাই, অর্থাৎ প্রথম থেকে শেষ পদ পর্যন্ত দেখতে পাই, সেটাকে বলি আমরা সসীম ধারা। এখানে ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে মাঝে আরো অনেকগুলি পদ আছে। পরবর্তী এই ধারাটি দেখো 1, 3, 5, 7 এই যে যোগ যোগ আকারে চলছে, কিন্তু শেষ পদটি আমরা জানতে পারছি না কোথায় দিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ যে ধারাটির শেষ পদ আমরা জানতে পারি না বা দেখা যায় না, সেটাকে বলি আমরা অসীম ধারা। এবার আমরা একটু প্রগমন নিয়ে আলোচনা রাখবো। প্রগমন হচ্ছে 3 বা ততোধিক পদ যদি এমনভাবে সাজানো থাকে, যার প্রত্যেকটির পরবর্তী পদ তার পূর্ববর্তী পদের একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এই 10টাকে চিন্তা করি, তার পূর্ববর্তী যে পদ আছে 7, তার থেকে 3 বেশি। আমরা যদি 7টাকে চিন্তা করি, তার পূর্ববর্তী পদ থেকে সেটা 3 বেশি। অর্থাৎ এই যে একটা বিশেষ নিয়মে সাজানো হয়েছে, যদি এমনভাবে সাজানো হয়, তাহলে সেটাকে বলবো আমরা প্রগমন। ঠিক নিচের রাশিটাও যদি আমরা চিন্তা করি, দেখো এটা 16, তার আগেরটি কত? 8। অর্থাৎ আগের পদের দ্বিগুণ হয়েছে এটা। এটা 4, 8, তার আগের পদটি কত? 4, তার 4 এর দ্বিগুণ হয়েছে এটা 8।
এটা হচ্ছে প্রগমন। এই প্রগমনটি দেখতে পাচ্ছি আমরা গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে, আর এই প্রগমনটি যোগ আকারে বৃদ্ধি পাচ্ছে। তো যদি কোনো প্রগমন এমনটি দেখা যায় যে যোগ আকারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা সেটাকে বলি আমরা সমান্তর প্রগমন, অর্থাৎ সমান্তর, সমান অন্তর, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুইটা পদের তাদের পার্থক্য সমান হবে। অর্থাৎ যেমন 10 এবং 7 এর পার্থক্য কত? 3। 4 এবং 7 এর পার্থক্য কত? 3। এই জন্য এটাকে বলা হচ্ছে আমরা সমান্তর প্রগমন। আর এটাকে বলছে আমরা গুণিতক প্রগমন। কারণ কি? প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদে গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। যেমন একটা 16 তার আগের পদ 8 অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, পরবর্তী পদ 32 অর্থাৎ 16 দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। এই জন্য এটাকে বলছি আমরা গুণোত্তর প্রগমন। এখন এই প্রগমন কে যদি আমরা কমন পরিবর্তে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হবে প্রগমন ধারা। এখন আমরা এখানে দুটো প্রগমন লিখছি। এই প্রগমনটা উপরে এই যে প্রগমন ধারাটি আমরা লিখছি, এখানে প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ হতে 3 করে বেশি, অর্থাৎ সমান অন্তর, পার্থক্যটা সমান। এই জন্য এটাকে বলা হয় সমান্তর প্রগমন ধারা। এবং নিচের এই প্রগমন ধারাটি দেখো, প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ, অর্থাৎ এই ধরনের ধারাকে আমরা বলবো গুণোত্তর প্রগমন ধারা। এবারে আমরা সমান্তর প্রগমন ধারার একটি আদর্শ সূত্রটি আমরা আলোচনা রাখবো। আমরা এখানে যে ধারাটি দেখতে পাচ্ছি দেখো, যার প্রথম পদটি কত? a, দ্বিতীয় পদ a প্লাস d, অর্থাৎ দেখো দ্বিতীয় পদটি প্রথম পদ থেকে a পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পদ a প্লাস 2d, অর্থাৎ তৃতীয় পদটিও দ্বিতীয় পদ থেকে d পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে চলছে। এই পদ থেকে বলছি আমরা শেষ পদ বা সাধারণ পদ। কেন সাধারণ পদ বলছি? এখানে n এর মান আমরা যত বসাবো তত নম্বর পদ আমরা পাবো। যদি আমরা n এর মান 1 বসাই, তাহলে দেখো 1 - 1 বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, তার সাথে d গুণ করলে 0, অর্থাৎ a থাকছে, অর্থাৎ আমরা প্রথম পদটি পাচ্ছি। একইভাবে যদি আমরা n এর মান 2 বসাই, অর্থাৎ 2 - 1 তার মানে 1 থাকে, তার সাথে d গুণ করলে d, অর্থাৎ a প্লাস d, অর্থাৎ দেখো 2 নম্বর পদটি পাচ্ছি। এজন্য n এর মান আমরা যত বসাবো তত নম্বর পদটি পাবো। এজন্য এটাকে সাধারণ পদ বলা হয়, আবার অনেকে এটাকে n-তম পদ বলা হয়। এখন আমরা প্রথম পদ থেকে শুরু করে এই যে শেষ পদ পর্যন্ত এই সবগুলো যদি যোগ করি, তাহলে আমরা এর সমষ্টি পাবো এটা n/2 * twice a plus n - 1 * d। এখানে ডট ডট চিহ্ন আছে, তার মানে কি এখানে আরো অনেকগুলি পদ আছে। এখন আমরা দেখলাম কি প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ থেকে d পরিমাণ বেশি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর d। এবারে আমরা একটি গুণোত্তর প্রগমন ধারা দেখব। এটা হচ্ছে গুণোত্তর প্রগমন ধারার আদর্শ সূত্রটি। এখানে দেখো এর প্রথম পদ কত আছে? a, দ্বিতীয় পদ ar, অর্থাৎ দ্বিতীয় পদটি প্রথম পদ থেকে r গুণ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পদ ar², অর্থাৎ তৃতীয় পদটিও দ্বিতীয় পদ থেকে r গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক এইভাবে চলছে, ডট ডট আছে, এখানে অনেকগুলি পদ আছে। এটি হচ্ছে আমাদের শেষ পদ বা সাধারণ পদ। কেন সাধারণ পদ বলছি? কারণ এখানে আমরা r এর মান, n এর মান যত বসাবো তত নম্বর পদ পাবো। n এর মান যদি আমরা 1 বসাই, 1 - 1 0, r টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে a। n এর মান যদি 2 বসাই, 2 - 1 তার মানে 1, অর্থাৎ ar। দেখো 2 নম্বর পদটি পাচ্ছি। এর জন্য এটাকে সাধারণ পদ বলা হয়। অনেকে এটাকে আবার n-তম পদ বলে। এখন এই যে প্রথম পদ থেকে শুরু করে শেষ পদ পর্যন্ত আমরা যদি যোগ করি, তাহলে যোগফলটি হয় এই অংশটি হবে অথবা এই অংশটি হবে। অর্থাৎ r এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে সমষ্টি হবে a * r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। আর r এর মান যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টি হবে a * 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। এটা হবে আমাদের সমষ্টি। এখন দেখো প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের r গুণ আকারে আছে। এজন্য এদের সাধারণ অনুপাত হবে r। এবার আমাদের অতি প্রয়োজনীয় দুটো সূত্র আছে। এই সূত্র দুটো আমাদেরকে খুব ভালোভাবে জানা থাকতে হবে। যার প্রথম সূত্রটা হচ্ছে সমান্তর প্রগমন ধারার, এবং দ্বিতীয়টি হচ্ছে গুণোত্তর প্রগমন ধারার সূত্র দুটো। এই দুটো অলরেডি তোমাদের সাথে আলোচনা করছি, এবং এই সূত্রগুলো বিশ্লেষণ করে বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তগুলো আমাদের জানা থাকতে হবে। তোমাদের যদি কোনো এই অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করার পর আমরা এমনি যদি এই প্রথমে ধারাবাহিক এই যে সমান্তর প্রগমন ধারা, এই ধারাতেই আমরা মানগুলো বসে একটা ক্যালকুলেশন করতে পারি। যেমন এখান থেকে এই ধারাটি দেখে কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে d এর মান 1, এর মান 1 এবং n-তম পদ এটা। তাহলে যদি আমরা এখানে মান বসে, তাহলে দেখি সমষ্টি যেটা আছে আমরা এই সমষ্টি এটাই পাবো। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে এগুলো নির্ণয় করা হচ্ছে আমাদের সমস্যার সমাধান করার জন্য। এবং আমাদের পরীক্ষায় এই যে পাঁচটা আমি এখানে লিখছি, এখান থেকেই কিন্তু
অতি সংক্ষিপ্ত কোশ্চেনও আসে। সুতরাং এই সূত্রগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো একটু পড়বা এবং লিখবা। তাহলে দেখবো অটোমেটিক্যালি এগুলো তোমার আত্মস্থ হয়ে যাবে। আমরা আজকে একটি ছোট্ট গাণিতিক প্রবলেম নিয়ে একটু আলোচনা রাখবো। আজকে আমরা প্রথম যে গাণিতিক প্রবলেমটি নিয়ে আলোচনা রাখবো সেটা হচ্ছে 3 + 5 + 7 + 9 + ডট ডট এই প্রোগ্রাম ধারাটির 20তম পদের মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। শুরু করা যাক। আমাদের কি দেওয়া আছে? ধারাটির প্রথম পদ দেওয়া আছে আমাদের 3, এটা আমাদের দেওয়া আছে সাধারণ অন্তর d, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 5 থেকে 3 বিয়োগ করলে পাবো 2 বা 7 থেকে 5 বিয়োগ করলে পাবো 2, এজন্য সাধারণ অন্তর হচ্ছে d দেওয়া আছে এবং 20তম পদের আমাদের মান নির্ণয় করতে হবে। এজন্য n পদ সংখ্যা হচ্ছে n = কত 20, অর্থাৎ 20তম পদ n সমান 20। এখন আমরা একটা সূত্র জানি n তম পদ সমান কত a + n - 1 * d, এটা আমরা জানি। আমরা মান বসিয়ে দিই, অর্থাৎ n তম পদ মানে কত আমরা 20তম পদ বলতে চাচ্ছি। এর মান কত 3 বসালাম, n এর মান 20 বসালাম। এখন এখান থেকে আমরা 20 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 19, 19 থেকে 2 দ্বারা গুণ করলে 38, 38 আর 3 41, অর্থাৎ এই প্রগমন ধারাটির 20তম পদ হবে 41। আমরা আরো একটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা রাখবো, সেটা হচ্ছে কি 6 এবং 24 এর মধ্যে গুণোত্তর মধ্যক নির্ণয় করতে হবে। তো গুণোত্তর মধ্যক বলতে আসলে আমরা যেটা বুঝি এই দুইটা সংখ্যার গুণফলের বর্গমূল, অর্থাৎ এই 6 এবং 24 এদের গুণ করব, গুণ করে একটা রুট ওভার যদি দিয়ে দিই অর্থাৎ এদের বর্গমূল করি তাহলে সেটাই হচ্ছে 6 এবং 24 এর মধ্যে গুণোত্তর মধ্যক। 6 আর 24 এর গুণফল কত 144, 144 মানে 12 স্কয়ার, আর এই স্কয়ার আর রুট ওভার উঠে গেলে থাকে 12, অর্থাৎ 6 এবং 24 এর গুণোত্তর মধ্যক হচ্ছে 12। আমরা আমাদের আজকের শেষ প্রবলেম নিয়ে আলোচনা রাখছি। এবার আমাদের এখনকার যে ছোট গাণিতিক প্রবলেমটা আছে এখানে বলা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং 20তম পদ 81 যদি হয় এর সাধারণ অন্তর কত হবে? আমরা এখানে যেটা দেখি আমাদের কি দেওয়া আছে, প্রথম পদ a সমান 5 দেওয়া আছে, n তম পদ বা 20তম পদের মান দেওয়া আছে 81, আমরা ধরে নিলাম সাধারণ অন্তর d। এখন আমরা একটা সূত্র জানি, n তম পদের একটা সূত্র জানি, n তম পদ সমান কত a + n - 1 * d। এখন আমরা মান বসিয়ে দেই, n তম পদ মানে কত 20তম পদ, আর এর মান হচ্ছে 5, n এর মান 20 - 1, এখন d থাকছে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 20তম পদের মান দেওয়া ছিল কত আমাদের 81, সেটা লিখলাম, 5 থাকছে, 20 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 19 আর d গুণ থাকছে। তাহলে আমরা 19d সমান কি বলতে পারি, 81 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 76, অর্থাৎ d সমান কত 4, অর্থাৎ এই সমান্তর ধারাটির সাধারণ অন্তর হবে d। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা রাখলাম এই বিষয়গুলোর উপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এছাড়াও আমাদের লাইভ ক্লাসেও এই বিষয়ের উপরে তোমরা কোশ্চেন করতে পারো, আমরা সেগুলোর উপর অবশ্যই অ্যানসার দিব তোমাদেরকে। আজকে আমরা যে সমস্ত প্রবলেমগুলো আলোচনা রাখছি তারই ধারাবাহিকতায় তোমাদের বাসায় কিছু অনুশীলনের জন্য কাজ দিব। এই যে এখানে কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা এবং এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো বা আমাদের লাইভ ক্লাসে সেই বিষয়গুলো বলবা, আমরা সেই বিষয়গুলো অবশ্যই ডিসকাস করব। তোমাদের সকলকে পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমি আশা করব তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সংযুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।